এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। কার থেকে বলে বাড়ি ছেড়েছিলি? আমি তোকে বলেছিলাম চলে যেতে। আমি আমি তো আয়াস সামিরার কথা কেড়ে নিয়ে বলো। আমার থেকে বলে গিয়েছিলি? কলিজাটা কত বড় হয়েছে দেখি। আমাকে ডিভোর্স নোটিশ পাঠাতে চেয়েছিলিস। বল বল, কত বড় কলিজা হয়েছে তোর। সামিরা ভীত কণ্ঠে জবাব দিতে লাগলো। আপনি তো বলেছিলেন চলে যেতে, মনে নেই? আর তাছাড়া আপনি তো আমাকে সহ্য করতে পারেন না, তাই তো গিয়েছি। আর উনি কি করবো থেকে? এই বাড়িতে আরুর জন্য এসেছিলি, তোকে আরো বিয়ে করে এনেছিল। ছি, কিসব বলছেন আপনি? তাহলে কেন বললি আরু নেই তাই চলে গিয়েছিস? আরে এর আগের শব্দটা শোনেননি? এই বাড়িতে আমার কেউ নেই বাবা ব্যতীত। আর বাবা কতক্ষণই বা বাড়িতে থাকে? আমি কি চাঁদে দেশে থাকি, চোখে পড়ে না? আজব তো, এইভাবে কথা বেঁচাচ্ছেন কেন? আমি তো বললাম আমি আপনার চোখে বিষাক্ত হতে চাই না, তাই। আমি তোকে সেটা বলেছিলাম? আবারও কিন্তু উল্টো কথা শুনিয়ে যাচ্ছেন। হাত ছাড়ুন, এগুলো গুছিয়ে চলে যাব, আর আসবো না আপনার রুমে। ও, তা আর কার বেডরুমে যাওয়ার ইচ্ছে আছে? আপনি কিন্তু খুব বাজে কথা বলে যাচ্ছেন তখন থেকে। যখন বাড়ি ছেড়ে গিয়েছিলি একবারও নিজেকে এই বাড়ির বউ মনে করেছিস? কখনো দেখেছিস বাড়ির বউরা এমনি করে হাজবেন্ড থেকে না বলে বাপের বাড়ি চলে যায়? সামিরা নিরুত্তর হয়ে আয়েশের দিকে চোখে রাখে। এবার এইভাবে তাকিয়েছিস কেন? বল, কিছু বলেছি? এইটুকু বকা সহ্য করতে না পেরে চলে গেলে মাথায় কিছু আছে তো আদৌ তোর? দেখুন, আপনার কাছে একটু হতে পারে, আমার কাছে আপনার সামান্য বকাটুকু বিশাল মনে হয়। আমার খুব খারাপ লাগে। আপনি কিভাবে বুঝবেন প্রিয় মানুষটির থেকে অবহেলা পেলে নিজেকে কেমন লাগে? যখন আপনি কাউকে ভালোবাসবেন মন থেকে, সেই দিন বুঝবেন। অবশ্যটা বিয়ের পরই বেশি উপলব্ধি হয়। যখন নতুনভাবে আবার বিয়ে করে সংসার করবেন, তখন বউ থেকে। কথাটা শেষ করার আগে আয়াস সামিরাকে আকস্মিক এক ঝটকা দেয়ালের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই চাস আমি বিয়ে করি? সামিরা ভয় কাঁপছে। এই দুই ভাইয়ের রাগ কি এমনই? চাচা তো সরল, তবে রাগ টাকার মতো পেয়েছে না? কি হলো, চুপ করে আছিস কেন বল? এইভাবে বলছেন কেন? আমাকে এখান থেকে যেতে দিন, পরে বলছি। 3টা বছর অপেক্ষা করে রেখেছিস, আর কত? আমাকে কি মনে হয়? হ্যাঁ, যা ইচ্ছা করে যাচ্ছিস। কিছু বলছি না মানে এই নয় আমার কান অবধি কিছু আসে না। আপনার কথা কিন্তু কিচ্ছু বুঝছি না আমি। ভাবে উঠে যাবে, যেতে দিন আমায়। আয়াস এবার দেয়াল থেকে হাত সরিয়ে কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে। সামিরার সামনে থেকে সরে দাঁড়ায়। সামিরা দীর্ঘশ্বাস ফেলে যাওয়ার জন্য, কিন্তু আয়াসের এবার শান্ত গলায় বলে ওঠে, এগুলো ঠিক করে দিয়ে যা। সামিরা দেরি না করে এগুলো চট করে গোছাতেই শুরু করে। মিনিট কয়েক পর আয়াস এক সেট সালোয়ার কামিজ সামিরার সামনে হাত বাড়িয়ে ধরে। সামিরা অবাক হয়, আয়াসের দিকে তাকিয়ে বলে, কোথায় রেখেছিলেন? একদম অতিরিক্ত প্রশ্ন করবে না। সামিরা কথা না বাড়িয়ে কাপড় হাতে নিয়ে এক সাইডে রেখে আয়েশের জামাগুলো ভাঁজ করতে লাগলো। এইসব রেখে গোসলে যা, আবার রাত করে গোসল দিয়ে জ্বর বাঁধাবি নিজের, তখন এর দায় কে নিবে? সামিরা কথা বাড়ে না, জানে বৃথা যাবে। নিজের কাপড়গুলো হাতে নিয়ে বলল, আরেক সেট থাকলে দিন, প্রেমাও। আয়াস চুপচাপ গিয়ে কাভার থেকে আরেক সেট নিয়ে আসলো। সামিরা কিছুটা অবাক হয়, কারণ আয়াসের পার্সোনাল যে র্যাকটা, ওটার থেকে জামা বের করছে, যেখানে সামিরার কখনো কিছু রাখেনি। কারণ এটা আয়াসের পার্সোনাল, আগে নিষেধ করে দিয়েছে ধরতে। তাই আয়াস কপাল কুচকে হাতে জামাটা ধরিয়ে দিয়ে রুম ছাড়ে। বারান্দায় ছোট্ট একটা দোলনা টানানো, প্রায় সময় মন খারাপ হলে এখানে বসে থাকে আরিয়া। বাইরের জগৎটা কতটা নিষ্ঠুর সেসব নিয়ে ভাবে। কখনো বা মা বাবার কথা মনে পড়ে, তবে এসব সে ভাবতে চায় না। অতীত নিয়ে কিছু মনে হলেই ইচ্ছে করে ভাবনা পাল্টে ফেলে। ভীষণভাবে ঘৃণা চেপে আছে ভেতরে অতীত নিয়ে, যেটা কখনো দূর হওয়ার নয়। কিন্তু আজ মূলত মন খারাপ নয়, সন্ধ্যা রাতের বিষয়টা ভাবাচ্ছে বারবার। আবারও তাকে ছেলেদের খপ্পরে পড়তে হলো। সে তো স্ট্রং, তাই না? তবে কেন আজ ওই লোকটার গায়ে আঘাত করতে পারলো না? উল্টো মনে হচ্ছিল খুব অভিমান নিয়ে ওই লোকটার কাছে
কত কিছু বলতে, কিন্তু কেন? আগে তো কখনো দেখিনি একে, চোখেও পড়েনি আশেপাশে। হ্যাঁ মানলো অনেক ছেড়ে পেছনে একটু দেখার জন্য, কথা বলার জন্য বারবার ডাকে, তবে এই বিষয়টা স্বাভাবিক নয়। কি লোকটা? কেন তাকে? কে লোকটা? তাকে জানতে হবে। আচ্ছা ওই বাইকের নামটা কি ছিল? ও গড, কিছু তো খেয়ালই করেনি। যদি নামটা দেখতো অন্তত বের করতে এত ঝামেলাই হতো না। কিছুটা বিরক্তি হয়েই আরিয়া বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দ্বারা কপাল ঘষতে লাগলো। তারই মধ্যে নাবিল ভেতরে এসে বলল, এখনো ঘুমাওনি? কতবার বলবো তোমাকে বৃষ্টিতে ভিজবে না? বৃষ্টির পানি তোমার শরীরে অসুস্থতা নিয়ে আসে। আরিয়া মাথা সোজা করে তাকালো, কিন্তু কিছু বলল না। আবার যেন না দেখি। ওষুধ খেয়েছিলে? নাবিলের চোখ দুটোতে মনে হলো আগুন জ্বলছে। এই মুহূর্তে ধমকে বলে, সত্যি করে বলো, ঘুমের ওষুধও খেয়েছিলে তাই না? কয়টা খেয়েছো? আরিয়ার সামনে এসে দাঁড়ালো। 2টো খেয়েছি, সত্যি বলছি, এর বেশি খাইনি। আর জ্বরের ওষুধও খেয়ে নিয়েছি। নাবিল এবার দোলনার এক পাশ ধরে এক খাটুর গেড়ে বসে ধমকিয়ে বলতে লাগলো, দেখলে তো, তুমি আমার কথা একটুও শোনো না। আর কিভাবে বললে তুমি বুঝবে? এই ওষুধ সুস্থ মানুষের জন্য নয় শ্রাবণী। শরীরে অনেক সমস্যা হয়, বুঝো না কেন তুমি? আমাকে রাগিও না, তবে কিন্তু তোমার জন্য ভালো হবে না। আরিয়া কিছুটা ভয় পায় নাবিলের ধমকে। কাপা কাপা গলা নাবিলের দিকে তাকিয়ে বলে, আর খাবো না, সত্যি বলছি। ওটা না খেলে আজ ঘুমোতে পারতাম না। তা এখন কোথায় ঘুমাচ্ছ? শ্রাবণী, আমি শান্ত আছি, শান্ত থাকতে চাই। তোমার সাথে আমার মেজাজ দেখাতে চাই না। তোমাকে আঘাত করতে আমার খুব কষ্ট হবে। ভালোভাবে বলছি, নিজের ক্ষতি করে আমাকে চেঞ্জ হতে বলো না। বিষয়টা ভালো হবে না কারোর জন্য। আরিয়া ভয় কাঁপছে। নাবিল কে সাধারণত ভয় পায় না আরু, তবে মাঝে মাঝে কেমন যেন খুব ভয় করে এমন রূপটা দেখলে। পুরুষ মানুষ রাগলে কি কি করতে পারে সেটা তার চেয়ে ভালো কেউ জানে না। আরিয়ার এই কম্পিত শরীর দেখে নাবিলের রাগটা নিমিষেই শেষ হয়ে যায়। উঠে দাঁড়িয়ে নিজেকে শান্ত করেই বলল, দেখো শ্রাবণী, আমি সরি। কতবার নিষেধ করেছি এটা খেতে? কেন বারবার নিয়ে আসো এটা? আর কখনো যেন এমন না হয়, বুঝেছ? ভিতরে যাও আর ঘুমিয়ে পড়ো। আমাকেও যেতে হবে, অনেক রাত হয়েছে। ওকে। বলে উঠে দাঁড়িয়ে সোজা রুমে গিয়ে কম্বলটা শরীরে টেনে শুয়ে পড়লো আরিয়া। নাবিল মৃদু হেসে যাওয়ার সময় দরজাটা লক করে দিয়ে চলে যায়। মাঝরাতে আকস্মিক শরীরে কারো উষ্ণ ছোঁয়া অনুভব হতে আরিয়ার ঘুম ঘুম চোখে বিড়বিড় করে পড়ল। কেউ কি এখানে আছে? উত্তর আসলো, তুমি স্বপ্ন দেখছো, ঘুমিয়ে যাও। আরিয়ার ঠোঁটে হাসি ফুটে আবারও ঘুমের দেশে চলে গেল। উষ্ণতা পেয়ে আরিয়ার ঘুমের ঘড়ি একদম বুকের মধ্যে মুখ গুজে একদম লেপটে মিশে যায়। আরিয়ার কাছে বিষয়টা উষ্ণ তুলার মতো তুলতুলে কম্বল মনে হলো। দীর্ঘদিন পর এমন শান্তি পাচ্ছে। সবটা দিয়ে একদম আরিয়াকে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে নিয়ে চুলে বিলি কেটে দিতে লাগলো। কতটা মিস করেছে এই মেয়েটাকে এত বছরে, কিন্তু ভুলের শাস্তি পেতেই হবে। দ্বিতীয়বার যেন এমন না করার চিন্তা মাথায় না আসে। আমি জানি আরো খুব ঘৃণা আমায় নিয়ে তোমার ভেতর। আমি কি করব বলো? তোমায় কেন ছবি অন্য কেউ? সেদিন রাতে তোমার শরীরের প্রতিটা স্থান জানান দিচ্ছিল অন্য কারো স্পর্শ লেগে আছে। কিভাবে ঠিক থাকি বলো? তাই তো নিজের স্পর্শ এঁকে দিলাম পুরো শরীরে, যেন কখনো অন্য কিছু করার আগে আবার কথা মাথায় আসে। কিন্তু তুমি তো উল্টো কাজ করলে। যেখানে রাগ অভিমানটা আমার সাথে দেখানোর কথা ছিল, সেখানে তুমি সব কিছু ফেলে খুশিটা এই নাবিলের সাথে ভাগ করে নিলে। এটার শাস্তিটা তোমাকে পেতেই হবে আরু। কি ভেবেছো সব কিছু মেনে নিয়েছি? ইটস নট রাইট। ঠিক সময়ে প্রত্যেকটা মানুষকে নিজের জায়গা কোথায় সব কিছু জানিয়ে দেব, আর তোমাকেও বুঝিয়ে দেব আমি ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই। তোমার সব কিছুই হবে আমিতে। সেখানে তুমি যতবার অন্য কারোতে নিজের জায়গা খুঁজতে যাবে, ততবারই তোমার সীমাবদ্ধতা কোথায় সেটা দেখিয়ে যাব। ইচ্ছে করে কেন? শাস্তিগুলো নিজেই বাড়িয়ে নাও, আবার আমাকে দোষী বানাও।
সকালে ঘুমটা ভাঙে ঠিক দ্বীপ্রহরের মাঝামাঝি সময়। রোদের তাপে শরীরে হালকা ঘাম জমায়, মুখটা হালকা হয়। পাশ থেকে নাবিল বলে উঠল, মহারানীর ঘুম ভেঙেছে তাহলে? আজকে অফিস যাব না প্লিজ। আজ ফ্রাইডে শ্রাবণী। আর একটু ঘুমাই তাহলে। তোমার ইচ্ছা, তবে 1:30টার উপরে বাজে। তুমি চাইলে সন্ধ্যা পর্যন্ত ঘুমাতে পারো। হকচকে উঠল আরিয়া। উঠে বসে বলল, হোয়াট, এত সময় ঘুমিয়েছি? নিজেই দেখো ঘড়িতে। আরিয়া পাশে অ্যালার্ম ঘড়িটিতে একবার চোখ রেখে বলে, আজ অ্যালার্ম কেন বাজলো না? ঘুমের জন্য শুনতে পাওনি হয়তো। অ্যালার্ম বাজলে অবশ্যই আমি শুনতাম। আগেও তো অনেকবার খেয়েছি ঘুমের ট্যাবলেট। সেটা আমি কি করে জানি? হয়তো অ্যালার্ম অ্যাড করতেই ভুলে গেছো। আমার স্পষ্ট মনে আছে আমি লাইট অফ করার আগেই অ্যাড করেছি। ট্রাস্ট মি। আচ্ছা মানলাম, এখন যাও ফ্রেশ হয়ে আসো। কিন্তু অ্যালার্মের হয়তো বুথ এসেছিল। বলি হালকা শব্দে নাবিল হাসলো। নাবিল জানে হয়তো অ্যালার্ম বেজেছে, ঘুমের ঘরে টের পায়নি, তাই কথা বাড়ি। বিষয়টা নিয়ে নাবিল সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছে আরিয়া রেডি হচ্ছে। আরিয়া হাতের ঘড়িটা পরে নিল। আজ কোথাও বের হবে? বিশেষ কোনো কাজে নয়। রেডি হচ্ছে যে? একটু নদীর তীরে যাব। তাছাড়াও আমার কিছু কাজ আছে। ওই লোকটা কে ছিল? বৃষ্টিস্নাত সন্ধ্যায় আমাকে তো জানতে হবে। ওই ছেলেকে জেলে না দেওয়া অবধি আমার শান্তি নেই। মেয়েদের সাথে অসভ্যতামের ফল কি হতে পারে এটা জানা দরকার গোটা পৃথিবীর। আমি আসবো। প্রয়োজন নেই, তবে ওখানে আপনার কাজ থাকলে আমার আপত্তি নেই। ঠিক আছে, একাই যাও, তবে সাবধানে থেকো। বৃষ্টি আসলে আজকেও যদি ভিজো তবে কিন্তু। ঠিক আছে, ভিজবো না আজ। বলে আরিয়া শার্টের হাতা ফোল্ড করতে করতে বেরিয়ে গেল। নাবিল মুচকি হাসে। সব কিছুতে তোমাকে এত ভালো লাগে কেন বলতে পারবে? নিজেই ভেবে হাসলো নাবিল। জাফর সাহেব অনেকটা সুস্থ হয়েছে। সামিরা কাল থেকে যা যত্ন নিয়ে যাচ্ছে, সুস্থ না হয়ে উপায় আছে? তবে হাঁটতে গেলে মনে হয় মাথাটা যেন এক্ষুনি ঘুরিয়ে পড়ে যাবে। চোখেও ঘোলাটে দেখে। এই বুঝি ডক্টরের কাছে গেলে চশমাটা ধরিয়ে দেবে, যেটা খুব অস্বস্তিকর মনে হয়। সেটা ভেবেই আজ অবধি চোখের ডাক্তারের কাছে যাননি জাফর। প্রেমা সামিরা মিলে পুরো বাড়িটা সারাদিন লাগে সুন্দরভাবে গুছিয়ে গেছে, কিন্তু আকস্মিক এই মুহূর্তে কতগুলো লোক বাড়ির ভেতরে ঢুকে গেল। সামিরা আশ্চর্য হয়ে একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করে, লোকগুলো কারা, কি করতে এসেছে, সাথে এতগুলো ফুল কেন? কেউ আসবে? কিন্তু এমন কেউ তো নেই যে তাকে আসলে এমন ফুল দিয়ে বরণ করতে হবে। সার্ভেন্ট একটু আস্তে করে বলল, আসলে আফরান স্যার এগুলো আনিয়েছেন। বাড়িতে নাকি পার্টি আছে আজ। ভাইয়া বলেছে। না, লোকগুলো তো সেটাই বলল। সামিরা আর কিছু বলল না। ওই লোকগুলোর কাছে গিয়ে বলল, কিসের পার্টি জানতে পারি? একটা লোক বলল, সেটা তো জানি না ম্যাম, কিন্তু মিস্টার চৌধুরী যেহেতু এসব করতে বলেছেন, নিশ্চয়ই বিশেষ কোনো অনুষ্ঠান আছেই। সামিরা আর কিছু না বলে সোজা জাফরের সাহেবের কাছে গিয়ে বলতে লাগলো, বাবা শুনেছো কিছু? আফরান ভাইয়া নাকি বাড়িতে পার্টির ব্যবস্থা করেছে। এগুলো কি বাড়িতে না করলে হয় না? আফরান বাড়িতে এসেছে? আমি তো জানি না। কালকে এসেছে, তোমার কাছে একবারও আসেনি। কতটা নিষ্ঠুর মন ভাইয়ার। আরিয়া মিথ্যে বলতো না, দেখলে প্রমাণ হয়ে গেল আবারও। আরিয়ার নামটা নিতেই জাফর সাহেবের মুখটা কেমন যেন অসহায়ের মতো হয়ে গেল। তার বাড়ি থেকে অত্যাচারিত হয়ে মেয়েটা এভাবে চলে গেল। এর চেয়ে ক্ষীণতম লজ্জার বিষয় আর কিছু হতেই পারে না। জাফর সাহেব কথাটা ভাবতেই চোখ জল চলে এলো। সামিরা বুঝতে পেরে বলল, এসব ভেবে শুধু শুধু কষ্ট পেয়ে লাভ আছে? শোনো না, কাঁদবে না একদম তুমি। বলেই সামিরা জাফর সাহেবের চোখ মুছে দেয়। জানিস কিছু? কিসের পার্টি রে? জানলে তো এই এতক্ষণে জেনেই যেতি, তাই না? আচ্ছা বাদ দে, সে যাই হোক, আমাদের তাতে কি, সন্ধ্যা হলেই চলে যাব। কালকে যাব, চাচা এখনো ঠিক হয়নি। আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম, এভাবে চাচাকে ফেলে যাওয়া ঠিক হবে না। আরিয়া অনলাইনের প্রত্যেক মডেলের ছবি দেখছে। দুপুরবেলা নদীর পার গিয়ে আর ইচ্ছেই করেনি অন্য কোথাও যেতে, তাই বাসায় চলে আসে শুয়ে। আগে ওই বাইকের নাম, মডেল সব কিছু জেনে পরে গিয়ে এই কোম্পানিতে খোঁজ নেবে।
এটি তার উদ্দেশ্য। একের পর এক বাইকের ছবি দেখেই যাচ্ছে, মাঝে কারো কল আসে। আরিয়া বিরক্ত হয়ে নামটার দিকেই তাকালো। MS দিয়ে সেভ করা নামটা দেখে ফোনটা রিসিভ করে কানে দিল। 1 মিনিটের মাথায় আরিয়ার আগে জিদে ফোনটা হাতে থেকে ফ্লোরে ছেড়ে দেয়। পেয়েছেন কি আমাকে? যেটা নিষেধ করেছি সেটা নিয়ে এত বাড়াবাড়ি কেন করতে হবে? ওই লোকটার সামনে নেক্সট আর যাব না। কালকেই তো শুনিয়ে আসলাম, তবে আজ কেন আবারও? মেরে ফেলবো ওই মহিলাকে। একজনকে ছাড়বো না, একজনকেও ছাড়বো না। আরিয়ার শরীর রাগের তোপে কাঁপছে। চুলগুলো দুহাতে চেপে ধরে মাথা নুয়ে চুল টেনে রাগ কমানোর চেষ্টায় হয়তো। চৌধুরী বাড়ির গেট থেকে শুরু করে পুরো বাড়ি ফুল আর কালারিং লাইটের আলো। আবার আজকে নিউ কিছু কালেকশনের ঝাড়বাতি লাগিয়েছে। আগেরগুলো খুলে যদিও মুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু যে কারণে এসবের আয়োজন সেই কারণটা ভালো কোনো কাজের নয়। এসকে এর সাথে যেই শেয়ারের আঞ্জাম দেওয়ার কথা দিয়েছিল আফরান, সেটারই দলিল নিয়ে শবনম সকালে আফরানের কাছে গিয়েছিল। বিষয়টা বিরক্তিকর হলেও আফরান চুপ করে মেনে নিয়ে বাড়িতে ইনভাইট করে। যেহেতু প্রস্তাবটা আরিয়ার করেছিল, তাই অবশ্য এখানে আরিয়ার থাকাটা সবচেয়ে জরুরি। শবনমের কাছে তার কাছে আরিয়া শুধু মাত্র ব্যবহারের জিনিস। ডিলটা কমপ্লিট হলেই এত বছরে যে প্রতিশোধের নেশাটা কাজ করছে সেটাই করবে বলে পুষে রেখেছে। কিন্তু ওই নাবিলটা না আবার মাঝে এসে সবটা ভেস্তে দেয়, সেটারই আশঙ্কা। সময়টা সন্ধ্যার অনেকটা পরে। আয়াস একটু অফিসে গিয়েছিল, যেহেতু বাবা যায়নি কাজটাও তার উপরই বর্তায়। এসেই বাহির থেকে এসব দেখে কিছুটা বিস্মিতই হয়। ভেতরে এসে সবটা পরখ করে বোঝার চেষ্টা করে আসলে হয়েছেটা কি। তাই প্রথমে জাফর সাহেবের কাছে যাওয়াই উদ্দেশ্যই। কদম ফেলতেই পেছন থেকে কেউ একজন বলে উঠল, কিরে তোদের বাড়িতে অনুষ্ঠান কিসের? বললি না তো? আয়াস পেছনে ঘুরে তাকায় সাদেককে দেখে, মুখে হাসি রেখা টেনে সাদেকের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, কখন আসলি? বললি না যে? সাদেক আয়াসের পিঠে হালকা শব্দে দুটো থাপড় মেরে পড়ল। এখন কি আমাকে বলে বলে আসতে হবে তোদের বাড়ি? সেটা কখন বললাম? তা বউকে দেখার জন্য বুঝি এত তাড়া যে ডিরেক্ট বাড়ি চলে আসলি? বেশি কথা বলিস। বউকে দেখার হলে এখানে কেন আসলাম? আর তুই তো জানিস ওই ব্রো বিয়েটার ব্যাপারে, তাহলে আবার কেন জিজ্ঞেস করেছিস? ঠিক ইয়ার, আমিও দেখে নিব কতদিন বউ ছাড়া দূরে থাকতে পারিস। আয়াস সাদেককে ছেড়ে দিয়ে বলে। পেছন থেকে সামিরা বলে উঠল, ভাইয়া কখন আসলেন? সাদেক স্মিত হেসে বলল, এই তো এলাম। তা বাড়িতে কিসের অনুষ্ঠান চলছে আমাকে না জানিয়ে? আবার তুমি এসেছো দেখছি। নতুন করে আবার বিয়ে করবে নাকি এই বেটাকে? বলে আয়াসের পেটে ঘুষি মারলো আস্তে। কি করছিস? যা তো, ওভার অ্যাক্টিং বন্ধ কর, আগে ফ্রেশে আস। হ্যাঁ ভাইয়া আপনি যান, আমি আর প্রেমা কিছু তৈরি করছি। আই মিন ও কি এখানে এসেছে? ও তাহলে তুই না জেনে এসেছিস? দেখলি হার্ট কানেক্ট এমনি নয়। হু হু করে হাসতে লাগলো। পেছন থেকে কড়া গলায় কেউ একজন বলে উঠল, এটা মজা করার জায়গা না। কথা বলার হলেও উপরে গিয়ে কথা বল, পার্টি মেম্বার্স আসবে। সবার দৃষ্টি এখন দরজার কাছে। আফরান কারো দিকে না তাকিয়ে পাশ কেটে সোজা এটা উপরে চলে যায়। তার মানে আফরান ব্রো বিজনেস পার্টি হবে হয়তো, সেটা নিয়ে আমরা মাথা ব্যথা না করলেও চলবে। আপনার ফ্রেশ হয়ে আসুন, আমি গেলাম। তুই কি আমাকেও বললি? সামিরা আবার পেছন ফিরে তাকায়। কি হলো, উত্তর দে। যার ইচ্ছে যাবেন, কিন্তু আপাতত সাদেক ভাইয়াকে মিন করছে। আপনি নিজেকে মনে করলে করতেই পারেন। কথাটা ইচ্ছে করে খোসা দিয়ে বলে দ্রুত পায়ে কিচেনের দিকে চলে যায়। আজ কপাল কুচকে সেদিকে তাকিয়ে থাকে। প্রেমা উপর থেকে সবটাই খেয়াল করছে, তবে সে নিচে গিয়ে কি করবে? উল্টো নিজেকে সবার মাঝে ছোট মনে হবে তাই তো চায়নি। এতগুলো বছর পর আবারও পা বাড়াচ্ছে সেই চৌধুরী বাড়ির রাজকীয় সাদা মার্বেল পাথরের দ্বারা তৈরি চিরচেনা বাড়িতে, যার প্রতিটি জায়গা তার খুব ভালো করে চেনা। আচ্ছা, কোনো কিছু পরিবর্তন হয়েছে কি, নাকি আগের মতোই আছে সবটা? গেটের সামনে দাঁড়িয়ে
আরিয়া এসব ভেবে যাচ্ছে। আরিয়া নীরবতায় প্রকাশ করছে অতীত নিয়ে ভেবেই যাচ্ছে। পাশ থেকে নাবিল বলা, শ্রাবণী, কি হলো? চলো, আমি আছি তো, সমস্যা হবে না। ওই শবনমের সাথে পরে বোঝাপড়া করে নেব। আপাতত কিছুই করার নেই। আর ভয় পেও না, আমি তোমার পাশ থেকে কোথাও যাব না।